अपने आप को रोमियो समझते हो? से प्यार करोगे तो जरूर मरोगे। 97। आखिर कौन है ये गुड लुकिंग बैड फेलो? The great विक्रमादित्य, the Einstein of palmistry. इन्हें समय से आगे दिखता है। सब पढ़ लिया मैंने। I love you, आदित्य। কিছু বিজ্ঞানীরা মিলে একজন পালমেস্ট্রির কাছে এসেছে তাদের নতুন সায়েন্টিফিক রিসার্চ সেন্টার খোলার জন্য একটি শুভ মুহূর্ত দেখার জন্য। সেইখানে একজন বিজ্ঞানী বলে বসে, এই বিজ্ঞানের জগতেও আমরা এইসব অন্ধবিশ্বাস করব? তখন সেই গুরু ওই বিজ্ঞানীর হাত দেখে বলে যে আজকের এই টেকনোলজির প্রযুক্তির যুগে আপনি সব থেকে শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে দুইটা তারার উপরে জ্ঞান অর্জন করেছেন, কিন্তু 1000 বছর আগে থেকে সেই দুই তারাকে মেনে হিন্দু প্রথায় আমরা বিবাহের দিন তারিখ ঠিক করে থাকি। আপনাদের মতো এত দামি টেলিস্কোপ ছাড়া কিভাবে এইটা সম্ভব হয়েছে বলুন? বলে সায়েন্সের মানে হচ্ছে যেই বিষয়কে আমরা বুঝি না সেটাকে বোঝার চেষ্টা করা, সেটাকে বিভ্রান্তিতে ফেলা নয়। তখন সেই বিজ্ঞানীরা সেই গুরুকে জিজ্ঞাসা করে, এমন কেউ কি আছে যে আপনার থেকেও ভালো হাত গণনা করতে পারে? তখন সেই গুরু বলে যে হ্যাঁ, একজন আছে যার নাম হচ্ছে বিক্রম আদিত্য। অন্যদিকে আমরা দেখতে পাবো বিক্রম আদিত্য ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর হাত দেখার জন্য গিয়েছে। প্রধানমন্ত্রী যখন বিক্রমকে হাত দেখায় তখন বিক্রম বলে যে আপনি ইন্ডিয়ার হিস্টোরিতে একটি নতুন ইতিহাস গড়বেন, আপনি ইন্ডিয়াতে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবেন। প্রধানমন্ত্রী বলে তুমি কি বলছো সেটা তুমি বুঝতে পারছো? বিক্রম বলে যে আমি যা বলেছি সেটা সঠিক। অন্যদিকে সেই বিজ্ঞানীরা যখন গুরুকে জিজ্ঞাসা করে বিক্রম আদিত্য বর্তমানে কোথায় আছে, তখন সেই গুরু জবাব দেয় বিক্রম আদিত্য দেশ ছেড়ে চলে গিয়েছেন এবং কেন চলে গেছে সেটা শুধুমাত্র ওই জানে। বিক্রম আদিত্য বর্তমানে পুরো পৃথিবী ভ্রমণ করে বেড়াচ্ছে, ওর লাইফের বিভিন্ন স্বপ্নগুলোকে পূরণ করছে। ওর এক একটা দিন কাটে এক এক দেশে, ওর এক একটা রাত কাটে এক একটা মেয়ের বুকে। এরকমই একটি মেয়ে যখন একদিন ওকে বলে বসে যে বিক্রম আমি তোমাকে ভালোবাসি, তখন বিক্রম ওকে থামিয়ে দেয় এবং বলে আমার হাতের মধ্যে লাভ লাইন নেই, এবং সেইখান থেকে চলে যায়। তার পরের পর্বেই আমরা দেখতে পাবো আমাদের গল্পের হিরোইন প্রেরণা একটি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে, যেখানে কিছু ছেলে আসার পর প্রেরণা ছেলেগুলোকে বলে তোমরা কি আমাকে সামলাতে পারবে? প্রেরণা ওর ওড়নাটাকে খুলে কোমরে বেঁধে নেয় এবং ছেলেগুলোকে ধরিয়ে দেয়। ও কিছুক্ষণ দরজার বাহিরে ঝুলে থাকে এবং চোখ বন্ধ করে সেইটাকে উপলব্ধি এবং অনুভব করতে থাকে। এইটা ওর কাছে অনেক ভালো লাগে। ও উঠে আসার পর ছেলেগুলোকে কফি অফার করলে ছেলেগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। প্রেরণা চলে আসে ওর হাসপাতালে, সেইখানে একজন লোকের কিছুই হয়নি, কিন্তু তারপরও উনি টেস্টের পর টেস্ট করেই যাচ্ছেন এবং হাসপাতাল থেকে কোথাও যাচ্ছেন না, কারণ তার কাছে মনে হয় উনি অসুস্থ। প্রেরণা তাকে বোঝায় এটাই একটা রোগ, যে কোনো রোগ না থাকা সত্ত্বেও মনে হয় যে আপনার কোনো রোগ আছে, এবং প্রেরণা আদেশ দেয় আমি টেস্টগুলো আবারও করাচ্ছি, এবার যদি কোনো ফলাফল না বের হয় তাহলে আপনি হাসপাতাল ছেড়ে চলে যাবেন। তখনই সেইখানে এসে পৌঁছায় সেই হাসপাতালের ডিন, প্রেরণার আঙ্কেল। প্রেরণাকে ডেকে নিয়ে বলে আমি তোমাকে বলেছিলাম কিছুদিন বাসায় রেস্টে থাকার জন্য, কিন্তু প্রেরণা বলে আমি এখন সুস্থ আছি এবং সেইখান থেকে চলে যায়। এর পরের পর্বেই আমরা যেই মহিলাটিকে নাচতে দেখব সেই মহিলাটি হচ্ছে বিক্রমের মা। বিক্রমের মায়ের নাচের আওয়াজে বিক্রমের বন্ধুর ঘুম ভেঙে যায়। তখনই বিক্রমের মা বিক্রমের বন্ধুকে বলে যে তোমার বন্ধু বাসায় এসেছে, গিয়ে দেখা করো। বিক্রমের বন্ধু চলে আসে বিক্রমের রুমে এবং ওকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে। সেইখানে সেই বিছানার মধ্যে একটি ডায়েরি খুঁজে পায়, যেই ডায়েরির মধ্যে বিক্রম ওর ভবিষ্যৎগুলোকে লিখে রেখেছে। ওই ডায়েরিটাকে বিক্রম সরিয়ে ফেলার পর রুমে চলে আসে বিক্রমের মা এবং বলে তোমরা দুইজন খাবারের জন্য আসো। সেই দিন খাবার খাওয়ার পর বিক্রম যখন বাসা থেকে বের হয়ে আসে তখন ও ট্রেনে চড়ার পর সেখানে দেখা পায় প্রেরণা সেইখানে আবারও দরজার পাশে দাঁড়িয়েছিল। বিক্রম ওকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ আমাদের প্রেরণা নিতান্তই অসাধারণ রূপসী ছিল। প্রেরণা আবারও ওর ওড়নাটিকে খুলে নিয়ে কোমরের মধ্যে বেঁধে নেয় এবং সেইটাকে বিক্রমের হাতে দিয়ে ও আবারও দরজার বাহিরে ঝুলে পড়ে। বিক্রমের কাছে এইটা অনেক ইন্টারেস্টিং মনে হয় এবং ও ওড়নাটাকে সুন্দরভাবে হাতে পেঁচিয়ে ও নিজেকেও সেইখানে ঝুলিয়ে নেয় এবং প্রেরণার সামনে এসে অপলক দৃষ্টিতে প্রেরণাকে দেখতে থাকে। প্রেরণার চোখ বন্ধ ছিল বিধায় ও দেখতে পাচ্ছিল না। ওরা অনেকক্ষণ একসাথে সেইখানে এরকম ভাবে ঝুলে থাকার পর প্রেরণা যখন ওর চোখ দুটোকে খোলে তখন দেখতে পায় বিক্রম ওর সাথে ঝুলে আছে। ও বিক্রমকে নিয়ে সাথে সাথে ভিতরে ঢুকে আসে এবং বিক্রম এর পরেও অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েই থাকে। প্রেরণা এক পর্যায়ে ভাবে বিক্রমকে কিছু বলবে, কিন্তু ও কিছুই বলতে পারে না। প্রেরণা ট্রেন থেকে বের হয়ে আসার পর বিক্রম ওর পিছু করে বাহিরে বের হয়ে এসে চিৎকার করে ওকে ডাকা শুরু করে। স্টেশনে থাকা সবাই বিক্রমের দিকে তাকিয়ে থাকলেও শুধুমাত্র
প্রেরণা ওর দিকে তাকিয়েও দেখে না। প্রেরণা এসে একটি বাসে উঠে গেলে বিক্রম সাথে সাথে আরেকটি বাসে উঠে যায় এবং সেই বাসটাকে বলে সামনের বাসটাকে ফলো করার জন্য। বাস দুটি একটি ব্রিজের উপরে এসে এক জায়গায় জ্যামে পড়ে যায় এবং বিক্রমের গাড়ির দরজার সামনে আরেকটি গাড়ি চলে আসলে দরজাটি লক হয়ে যায়। বিক্রম তখন গাড়ির মধ্য দিয়েই জানালা দিয়ে প্রেরণার সাথে কথা বলার চেষ্টা করে। ওই গাড়িতে থাকা এক বাচ্চাকে বলে প্রেরণাকে ডাক দেওয়ার জন্য। প্রেরণা যখন ওকে দেখতে পায় তখন বলে আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। বিক্রম বাসের জানালার মধ্যে মুখের হাওয়া দিয়ে সেইখানে লিখে প্রেরণার নাম জিজ্ঞাসা করে এবং প্রেরণাও একইভাবে সেই জানালার গ্লাসে জিজ্ঞাসা করে যে কেন। তখন আমাদের বিক্রম বলে যে তোমার নাম দিয়ে আমি গজল লিখবো। প্রেরণা বলে যখন আবারও দেখা হবে আমাদের তখন। কিন্তু বিক্রম যখন জিজ্ঞাসা করে আবার কবে দেখা হবে, তখন গিয়ে প্রেরণা বলে যদি ভাগ্যে লেখা থাকে, এবং ওদের দুটি গাড়ি দুই দিকে চলে যায়। ওরা দুইজন একই শহরে থাকে কিন্তু সবসময় ওদের ভাগ্য ওদের দুইজনকে দুই দিকে রেখে দেয়। একদিন সকালে বিক্রমের বাসায় এসে পৌঁছায় বিক্রমের গুরু। বিক্রমের গুরু তখন বলে আমি একটা বই লিখেছি, এই বইটাতে তোমার সাইন লাগবে, আমি চাই এই বইতে তুমি তোমার নাম লিখে দাও। তখন বিক্রম দেখে সেই বইয়ের নাম ছিল পালমিস্ট্রি 99% সায়েন্স। বিক্রম বলে আমি আপনার এই বইতে সাইন করতে পারবো না, পালমিস্ট্রি হচ্ছে একেবারে পিওর 100% সায়েন্স, আপনি কেন সেইখানে 99% লিখেছেন? তখন বিক্রমের গুরু বিক্রমকে বলে যে কোনো কিছুই কখনো 100% সঠিক হয় না। এবং সেই দিন বিক্রমের গুরু বলে যে তোমাকে আমার হয়ে ইন্ডিয়ার সব থেকে বড় বিজনেসম্যানের সাথে দেখা করতে হবে। বিক্রম চলে আসে ইন্ডিয়ার সেই সব থেকে বড় বিজনেসম্যানের কাছে এবং সেই বিজনেসম্যান তার হাত দেখতে বললে বিক্রম বলে যে আপনার পলিটিক্সের প্রতি অনেক ইন্টারেস্ট, কিন্তু পলিটিক্সে আপনার কোনো ভবিষ্যৎ নেই। আপনি পলিটিক্স করার জন্য পলিটিক্স পরিবারের এক মেয়েকে বিয়ে করেছেন, এমনকি ছোটবেলায় আপনি স্টুডেন্ট লাইফে পলিটিক্সের সাথে জড়িত ছিলেন, কিন্তু আপনি নভেম্বরের 28 তারিখে আপনার বাবার বিজনেস টেক ওভার করবেন এবং পলিটিক্সে আপনি কোনোদিন সফলতা পাবেন না। বিক্রমের কাছ থেকে এই কথা শুনে সেই বিজনেসম্যান একেবারেই ক্ষেপে যায় এবং বিক্রমকে বলে তুমি আমার পলিটিক্স লাইফকে গড়ে দাও, আমি তোমার লাইফকে গড়ে দেব। বিক্রম বলে আমি যা বলেছি সেটাই, এর বাহিরে আর অন্য কোনো কথা হবে না, এবং বিক্রম সেইখান থেকে বের হয়ে যায়। সেই বিজনেসম্যানের লোকেরা তখন বিক্রমকে ফলো করা শুরু করলে বিক্রম দৌড়ে পালানোর চেষ্টা করে। যখন এক পর্যায়ে সেই বিজনেসম্যানের গুন্ডারা ওকে তাড়া করে বসে, তখন ও রাস্তার ভিতর দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি এসে ওকে আঘাত করে বসে এবং ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও রক্তাক্ত শরীরে হাসপাতালে এসে পৌঁছায় এবং সেইখানে আমাদের প্রেরণার দেখা পেয়ে যায়। তখন প্রেরণা বলে তোমার কি হয়েছে? বিক্রম বলে হাতে লেখা ছিল, এবং সেইখানেই বেহুশ হয়ে প্রেরণার বুকের মধ্যে পড়ে যায়। প্রেরণার চাচা যখন বিক্রমকে দেখতে আসে তখন বলে যে উনি একজন পালমিস্ট্রি, ওয়াও, এবং সেই মুহূর্তে বিক্রম প্রেরণার নাম ধরে চিৎকার করে ডেকে ওঠে। প্রেরণার আঙ্কেল যখন বিক্রমকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছিল, তখন বিক্রম বলে আমি প্রেরণার জন্য একটি অ্যাম্বুলেন্সের সামনে ঝাঁপ দিয়েছিলাম। আশেপাশের সবাই ওকে না করতে থাকে কিন্তু তারপরও ও কোনো কথাই শোনে না। প্রেরণার আঙ্কেল বলে প্রেরণাকে আমার রুমে পাঠাও, এবং সেইখান থেকে চলে যায়। পাশে থাকা সেই লোকটি বিক্রমকে বলে যদি তোমার বলারই ছিল তাহলে প্রেরণাকে বলতে, প্রেরণার আঙ্কেলকে কেন বললে? তখন আরেকজন ডাক্তার এসে বিক্রমকে বলে তুমি কি জানো যে প্রেরণাকে আজ পর্যন্ত কত ছেলেরা প্রপোজ করেছে, কিন্তু প্রেরণা কখনো প্রেম ভালোবাসার উপরে বিশ্বাস করে না। তখনই বিক্রম বলে যে আমি তো এমন মেয়েই খুঁজছিলাম। এই কথা শুনে ডাক্তার বলে যে অবশ্যই তোমার মাথার স্ক্যান আরেকবার করাতে হবে। তখনই সেইখানে এসে পৌঁছায় আমাদের প্রেরণা। প্রেরণা বিক্রমকে বলে যে তুমি আমার জন্য জান দিতে গিয়েছিলে। বিক্রম বলে আমি দুষ্টামি করেছি, আমি তোমার জন্য মরতে পারবো না। প্রেরণা ক্ষেপে যায় এবং বলে মৃত্যুকে তুমি একটা জোক মনে করো? তুমি কি জানো প্রতিদিন এইখানে কত অসংখ্য মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ করে যাচ্ছে? তখনই বিক্রম বলে আমিও মৃত্যুকে ভয় পাই, এই জন্য আমি প্রতিদিন 2 মিনিট মরার প্র্যাকটিস করি। তখন ও বিছানায় শুয়ে মরার প্র্যাকটিস করে দেখায় এবং সেইখানে থাকা সবাই হাসা শুরু করে। এক পর্যায়ে গিয়ে সেইখানে থাকা একটি লোকের অবস্থা গুরুতর হয়ে যায় এবং প্রেরণা যখন তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল তখন সেই লোকটি হেসে বলে যে আমিও মরার প্র্যাকটিস করছি, এবং সবাই মিলে হেসে ওঠে। সেই দিন বাসায় পৌঁছানোর পর প্রেরণার কাছে একটু সময়ের জন্য মনে হয় ও নিজেও মরার অ্যাক্টিং করবে, এবং ও একটি চিরুনিকে চাকু সাজিয়ে সেইটাকে নিজের বুকের ভিতরে বিধিয়ে দেয় এবং মরার অ্যাক্টিং করে ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে। ওর পরিবারের লোকেরা এসে বলে তোমার কি হয়েছে? ও মাটি থেকে উঠে বলে আমি জাস্ট অ্যাক্টিং করছিলাম। তখন সবাই মিলে হেসে দেয় এবং এই এতটুকু আনন্দ ফুর্তি ওর কাছে অনেক ভালো লাগে। পরের দিন ও হাসপাতালে পৌঁছানোর পর লুকিয়ে আমাদের বিক্রমকে দেখা শুরু করে। বিক্রম যখন বুঝতে পারে প্রেরণা ওকে দেখছে তখন বিক্রম হাই তোলার অ্যাক্টিং করে এবং আমাদের প্রেরণারও ঘুম পেয়ে যায়। বিক্রম হেসে দিলে প্রেরণা ওইখান থেকে চলে যায় এবং বিক্রম প্রেরণাকে ফলো করে হাসপাতালের ভিতরে ঢুকে আসে। প্রেরণা যখন বলে তুমি এইখানে এগুলো করছো, আশেপাশে অনেক রোগীরা আছে, তখন বিক্রম ওদের দুইজনকে দুই পাশের 2টি পর্দা টেনে ঢেকে দেয় এবং
বলে এখন আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না। প্রেরণা তখন বলে তার মানে তুমি আমাকে ভালোবাসো? কিন্তু বিক্রম বলে যে না, আমি ওই ধরনের মানুষ না, আমার হাতের মধ্যে ভালোবাসার রেখা নেই, আমি তোমার সাথে ফ্লার্টেনশিপে থাকতে চাই, ওই সব করব যেটা ভালোবাসার মানুষরা করে, শুধু ভালোবাসা ছাড়া। এবং প্রেরণাকে বলে আমি আগামীকাল সকালে 10টা বাজে তোমার অপেক্ষায় থাকবো, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তুমি আসবে। প্রেরণা বলে যদি আমি না আসি? বলে তাহলে আমি কোনোদিন তোমার চেহারা দেখবো না। যদি আসি তাহলে? তখন বিক্রম বলে যদি আসো তাহলে আমি তোমাকে চুমু দেবো। এই কথা শোনার পর প্রেরণা ওর হাত থেকে পর্দাগুলোকে ছেড়ে দেয় এবং সেইখানে থাকা সবাই অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে। পরের দিন প্রেরণা ওর হাসপাতালের নার্স বান্ধবীদেরকে নিয়ে একটি মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে রওনা করে এবং ট্রেনের মধ্যে বসে বলতে থাকে যে ওর সাহস কত, ও আমাকে কিস করতে চায়, আমি কখনোই ওর চেহারাই দেখবো না। ওরা যখন ট্রেন থেকে নামে তখন দেখতে পায় সেইখানে বৃষ্টির মধ্যে আমাদের বিক্রম বাইক নিয়ে দাঁড়িয়েছিল। তখনই একজন নার্স বলে ওঠে যে বিক্রম এই বৃষ্টির মধ্যে এরকম ওয়েদারে 300 কিলোমিটারের রাস্তা বাইক চালিয়ে এসেছে। আমাদের প্রেরণা একেবারেই ওর জন্য পাগল হয়ে যায় এবং প্রেরণা আস্তে আস্তে ওর দিকে আগানো শুরু করে। একজন নার্স ওকে বলে তুমি গেলে ও তোমাকে কিস করে ফেলবে, কিন্তু তারপর ও সামনে এগিয়েই যেতে থাকে। ও বিক্রমের বাইকে বসার পর দুইজন মিলে অজানার উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর বিক্রম ওর হাতটাকে ধরে ওর নিজের শরীরে ধরিয়ে দেয় এবং ওর হাতের মধ্যে একটা চুমু দেয়। ওদের সেই প্রথম ডেটে প্রেরণা সেইখানকার একটি দোকানের মধ্যে একটি হেয়ার ক্লিপ দেখে অনেক পছন্দ করে, কিন্তু সেইটাকে অন্য একটা লোক কিনে নিয়ে যায়। ওরা সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ায় এবং অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম পাস করে। এরকম টানা 14 দিন ডেট করার পর একদিন রাতে যখন বিক্রম প্রেরণাকে বাসায় পৌঁছে দেবে, তখন বাসার ইন্টারকমের মধ্যে হাত দিয়েই প্রেরণাকে বলে যে আমরা আজ পর্যন্ত 97টা কিস করেছি, আর 3টা বাকি রেখে লাভ কি? তখন প্রেরণা বলে বাসায় আমি একটা ভালো মেয়ে, যদি বাবা মারা এগুলো শুনতে পায় তাহলে তারা অজ্ঞান হয়ে যাবে। কিন্তু বিক্রমের হাত ইন্টারকমে ছিল বিধায় বাসার সবাই এইটা শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পরেই বারান্দার ভিতরে প্রেরণার বোন চলে আসে এবং বলে ক্রিকেট খেলো বা চুমু দাও, যেটা মন চায় সেটা করো, কিন্তু ইন্টারকম থেকে হাত সরিয়ে নাও। দুইজনই লজ্জা পেয়ে যায় এবং প্রেরণা বাসায় না ঢুকে আবারও ওর হাসপাতালের উদ্দেশ্যে চলে যায় এবং বিক্রমও বাসায় চলে যায়। বাসার ভিতর থেকে প্রেরণার দাদি খাবার টেবিলে বসেই বলে ওঠে যে অনেক ভালো ম্যাচ খেলছিল, কিন্তু সেঞ্চুরি করার আগে 97তেই আউট হয়ে গেল। এই কথা শুনে প্রেরণার বাবার কাশি চলে আসে। পরের দিন সকালবেলা যখন বিক্রম ওর বাসায় বসে খাবার খাচ্ছিল তখনই প্রেরণা ফোন করে বসে। বিক্রমের মা ফোন তোলার পর প্রেরণা 3টা চুমু দিয়ে বলে যে বিক্রমকে জানানোর জন্য সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে। বিক্রমের মা বিক্রমকে জিজ্ঞাসা করে এটা কোন মেয়ে ছিল যে 3টা চুমু দিয়ে বলল সেঞ্চুরি হয়ে গেছে? তখন বিক্রম বলে হবে কোনো পাগল, রং নাম্বার হতে পারে। বিক্রমের বন্ধু জিজ্ঞাসা করে এটা কোন রং নাম্বার যাকে তুমি বাসার নাম্বার দিয়েছ? তখন বিক্রম বলে এই তো 14 দিন হলেও আমরা দেখা করছি। পরের দিন যখন বিক্রম প্রেরণার সাথে দেখা করার জন্য একটি ট্রেনের মধ্যে চড়ে আসে, তখন ওদের কথা বলা অবস্থায় সেইখানে থাকা এক ব্যক্তি বিক্রমকে চিনে ফেলে এবং বিক্রমের পাশে এসে বলে আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি ইন্ডিয়ার সব থেকে নামি দামি বিক্রম আদিত্য। আপনার বলে দেওয়া ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কখনো মিথ্যে হয়নি। আপনি অনুগ্রহপূর্বক আমার মেয়ের হাত দেখে বলে দিন ওর ভবিষ্যতে কি আছে। বিক্রম মেয়েটির হাত দেখে বলে যে আপনার মেয়ে স্পোর্টসে ভালো ভবিষ্যৎ গড়তে পারবে না, যদি পড়ালেখা করে তাহলে ভালো হবে। সেই মেয়েটি রেগে গিয়ে বলে যেই ভবিষ্যৎ আমি এখনো লিখিনি সেইটা আপনি কিভাবে দেখলেন? এবং রেগে সেইখান থেকে চলে গেলে মেয়েটির বাবা বিক্রমকে সরি বলে সেইখান থেকে চলে যায় এবং সেইখানে থাকা সব লোকেরা বিক্রমকে হাত দেখানো শুরু করে। বিক্রম সবাইকে অ্যাভয়েড করে সেই ট্রেন থেকে আমাদের প্রেরণাকে নিয়ে নেমে যায়। নামার পর হঠাৎ করেই সেই ট্রেনে থাকা সবার হাতগুলো ওর চোখের উপরে ভাসা শুরু করে এবং ও বুঝতে পারে তাদের সবার মৃত্যু আজকে লেখা এবং সবাই সেই একই ট্রেনে আছে, তার মানে সেই ট্রেনটার অ্যাক্সিডেন্ট হবে, শুধুমাত্র সেই মেয়েটা বেঁচে থাকবে। তখনই ও প্রেরণাকে বলে ওই ট্রেনটার অ্যাক্সিডেন্ট হবে এবং সবাই মারা যাবে। ও প্রেরণাকে রেখেই সেই ট্রেনের পিছনে ছোটা শুরু করে। ও জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে অনেক দূর এসে ট্রেনের সামনে একটি গাছকে ফেলে দেয়, কিন্তু ট্রেনটি সেইখান থেকে রাস্তা মুড়িয়ে অন্য একটি রাস্তায় চলে যায়। সেই দিন রাতে প্রেরণা বাসায় বসে টিভিতে সেই নিউজটি দেখতে পায় যে সেই ট্রেনটির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই ট্রেনের মধ্যে থাকা সব মানুষরা মারা গিয়েছে। তখন গিয়ে ও বুঝতে পারে যে বিক্রম সত্য কথা বলেছিল। পরের দিন সকালবেলা প্রেরণার আঙ্কেল প্রেরণাকে বলে যে তোমার বিক্রমের থেকে দূরে থাকা উচিত, কারণ তুমি ওকে ভালোবেসে ফেলেছ। কিন্তু ও কি জানে যে তুমি বেশি দিন বাঁচবে না? সেই দিন প্রেরণা চিন্তা ভাবনা করে বিক্রমকে সবকিছু জানাবে এবং বিক্রমকে নিয়ে এক জায়গায় ঘুরতে চলে আসে। তখন প্রেরণা বিক্রমকে জিজ্ঞাসা করে যে আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি? বিক্রম বলে যে না, এইটা কখনোই সম্ভব না। প্রেরণা তখন বিক্রমকে নিজের হাত দেখায়
এবং বলো তো আমার হাতের মধ্যে কি লেখা আছে। বিক্রম বলে 40 বছর বয়সে তুমি তোমার প্রথম হাসপাতাল খুলবে, 70 বছর বয়সে গিয়ে তোমাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি সম্মানজনক অ্যাওয়ার্ড দেবে, অনেক দিন বাঁচবে তুমি, তোমার অনেক সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। প্রেরণা যখন এই কথাগুলো শুনছিল তখনই ওর নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। সাথে সাথে বিক্রম ওকে হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালের সবাই মিলে ওর পিছনে লেগে যায়। বিক্রম জানালার বাহির থেকে এগুলো দেখতে থাকে। কিছু সময়ের মধ্যেই সেইখানে প্রেরণার ফ্যামিলি এসে পৌঁছায়। প্রেরণার আঙ্কেল যখন সেই রুম থেকে বের হয় তখন বিক্রম জিজ্ঞাসা করে ওর কি হয়েছে, এবং প্রেরণার আঙ্কেল বলে ওর এমন একটি রোগ হয়েছে যেই রোগের কোনো চিকিৎসা নেই, ওর হাতে আর মাত্র 2 থেকে 3 মাস বাকি আছে। তখনই বিক্রম সেই রুমের ভিতরে ঢুকে আসে এবং প্রেরণা বিক্রমকে ওর হাত দেখিয়ে বলে, তোমার কি মনে হয় তুমি আমার ভবিষ্যৎ সম্পর্কে যা কিছু বলেছ তার সব কিছু কি আমি এই 2-3 মাসের ভিতরে দেখতে পাবো? যদি এমনটা না হয় তাহলে তুমি আমার থেকে দূরে চলে যাও। তখন গিয়ে বিক্রম বলে, এই মেশিন, এই ডাক্তাররা যা কিছু দেখতে পারেনি আমি সেই সব কিছু দেখেছি তোমার হাতের মধ্যে। আজ পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী মিথ্যে হয়নি। আমি বলেছি তুমি বাঁচবে, তার মানে তুমি বাঁচবে। অনেক ভালো একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার। প্রেরণার আঙ্কেল তখন খেপে যায় এবং এক পর্যায়ে বিক্রমের কলার ধরে সেই হাসপাতালের বাইরে টেনে নিয়ে বের করতে থাকে। প্রেরণা যখন জানালা দিয়ে সেইটা দেখতে থাকে তখন চিৎকার করে বিক্রম বলতে থাকে যে অবশ্যই তুমি বাঁচবে, পৃথিবীতে কেউ হাতের লেখা বদলাতে পারবে না, ডাক্তারদের রিপোর্টের উপরে হচ্ছে তোমার ভাগ্য, যেটাকে কেউ কখনো বদলাতে পারবে না। যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করে তাহলে বলে দিও এইটা বিক্রম আদিত্যা বলেছে। সেই দিন ওই হাসপাতালে থাকা সেই লোকটি চলে যায়, যেই লোকটির কাছে মনে হতো তিনি অসুস্থ, কিন্তু আসলে তিনি সুস্থ ছিলেন। তিনি বলেন যে প্রেরণা এত অসুস্থ হওয়া সত্ত্বেও সে সবসময় হাসি মুখে থাকে এবং সব মানুষদেরকে হাসায়, তাহলে আমি সুস্থ হয়েও কেন হাসপাতালে পড়ে থাকবো? ওই লোকটি একজন নাবিক ছিল। উনি ওনার জাহাজের ঠিকানা দিয়ে বলে প্রেরণার খবর তাকে জানানোর জন্য এবং সেইখান থেকে চলে যায়। প্রেরণা ওর বাসায় বসে কান্না করতে থাকে এবং ওর রিপোর্ট নিয়ে পৃথিবীর বিশিষ্ট একজন ডাক্তারদেরকে ফোন করতে থাকে। সবাই ওকে জানায় তোমার হাতে 2 থেকে 3 মাসের বেশি সময় নেই। সেই দিন রাতে ওর বাসায় এসে পৌঁছায় ওর আঙ্কেল এবং বলে এরকম পরিস্থিতিতে যদি তোমার এরকম হাল থাকে তাহলে কিভাবে হবে বলো? আমরা সায়েন্টিস্ট, আমরা ম্যাজিশিয়ান নই। তখন প্রেরণা বলে বিক্রম আজ পর্যন্ত কোনোদিন ভুল ভবিষ্যৎবাণী করেনি, আমার কেন যেন মনে হচ্ছে আমি বাঁচতে পারবো, কিন্তু কিভাবে সেটা আমি জানি না। তখন প্রেরণার আঙ্কেল বলে বিক্রমের ভবিষ্যৎবাণীকে আমি মিথ্যা বানাবো এবং আমি এইটা প্রমাণ করব যে ও ভুল বলছে। তখনই প্রেরণার আঙ্কেল চলে যায় হাসপাতালের মর্গে এবং সেইখানে থাকা 4 জন মৃত ব্যক্তির হাতের ছাপগুলোকে কালেক্ট করে এবং তার নিজের হাতের ছাপও নিয়ে নেয়। সেইগুলোকে নিয়ে উনি একটি পুরাতন চার্চে আমাদের বিক্রমকে ডেকে পাঠায়। বিক্রম সেইখানে আসার পর প্রেরণার আঙ্কেল বলে আজ দেখব তোমার ভবিষ্যৎবাণী কতটা সত্য। তুমি প্রেরণাকে মিথ্যা আশ্বাস দিয়েছ, কিন্তু বিক্রম যখন বলে প্রেরণা বেঁচে থাকবে তখনই প্রেরণার আঙ্কেল খেপে যায় এবং ওকে সেই হাতের ছাপগুলো দিয়ে বলে যে এগুলোকে দেখে জানাও এই লোকগুলোর ভবিষ্যৎবাণী কি হবে। তখন বিক্রম বলে এখানে 5 জন মানুষের হাতের ছাপ আছে এবং ও তাদের বয়স, মৃত্যুর সময় এবং মৃত্যুর কারণ সহকারে সবকিছু বলতে থাকে। একজন মহিলা মারা যাওয়ার সময় সেই মহিলা প্রেগনেন্ট ছিল, এটাও বিক্রম বলে দেয়। বিক্রম বলে দেয় এক লোক বিষ খেয়ে মারা গেছে এবং বলে দেয় আরেকজন মার্ডার হয়েছে। কে কবে মারা গেছে সব তারিখ সহকারে যখন বিক্রম এগুলো বলা শুরু করে, সব শেষ করার পর ওর হাতে এসে পৌঁছায় প্রেরণার আঙ্কেলের সেই হাতের ছাপ। সেই হাতের ছাপ দেখে বিক্রম বলে এইটা একটা নামি দামি খানদানি ডাক্তারের হাতের ছাপ, এখন কি আমি তার মৃত্যুর তারিখ সহকারে বলে দেব? সেইখানে থাকা সবাই অবাক হয়ে যায় এবং প্রেরণার আঙ্কেল বিক্রমের হাত ধরে বলে যে আসলেই কি আমাদের প্রেরণা বেঁচে যাবে? বিক্রম বলে যে হ্যাঁ অবশ্যই। সেই দিন প্রেরণা দৌড়ে চলে আসে ওর আঙ্কেলের কাছে এবং বলে আপনি কি বিক্রমের সাথে কথা বলেছেন? তখন প্রেরণার আঙ্কেল বলে বিক্রম যদি বলে থাকে তুমি বাঁচবে তাহলে অবশ্যই তুমি বাঁচবে, কিন্তু কিভাবে সেইটা আমি জানি না। আমাদের প্রেরণা অনেক খুশি হয়ে যায়। প্রেরণা সেই দিন বিক্রমের সাথে ডেটে বের হওয়ার পর বিক্রমকে বলে আমি অনেক হ্যাপি তোমাকে পেয়ে। অন্যদিকে ইন্ডিয়ার সেই নামি দামি বিজনেসম্যান তার কিছু বিজনেস পার্টনারদেরকে নিয়ে গলফ খেলছিল। সেই পার্টনাররা তখন তাকে জিজ্ঞাসা করে বিক্রম আদিত্যা তোমাকে কি বলেছিল? ওই বিজনেসম্যান বলে যে নভেম্বরের 28 তারিখে আমি আমার বাবার বিজনেস টেক ওভার করব। তখনই তারা বলে যে নভেম্বরের 28 তারিখ তো আজকে। তখনই সাথে সাথে সেইখানে বেশ কিছু গাড়ি এসে সেই বিজনেসম্যানের কাছে খবর পৌঁছায় যে তার বাবা মারা গেছেন এবং বিজনেসম্যানের বিক্রমের করা সেই ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায়। প্রেরণার হাসপাতালের সবাই মিলে যখন প্রেরণাকে বলে যে তুমি এখনো কেন বিক্রমকে বলনি তুমি ওকে ভালোবাসো, তখন প্রেরণা সিদ্ধান্ত নেয় সেই দিন রাতে ডিনারের পর বলে দেবে। সেই দিন ডিনার করার জন্য প্রেরণা এসে পৌঁছায় বিক্রমের বাসায় এবং মায়ের জন্য সুন্দর একটি লাল শাড়ি গিফট হিসেবে নিয়ে আসে।
বিক্রম প্রেরণাকে নিজের বাসা দেখানোর জন্য ভিতরে নিয়ে যায়। তখন প্রেরণা গিয়ে পৌঁছায় বিক্রমের নিজের রুমের মধ্যে। বিক্রম প্রেরণাকে সেইখানে অপেক্ষা করতে বলে এবং খাবার রেডি করার জন্য চলে যায়। তখন প্রেরণা বিছানায় শোয়ার পর ওর হাতের মধ্যে পৌঁছায় বিক্রমের সেই ডায়েরিটি, যেই ডায়েরির মধ্যে বিক্রম ওর ভবিষ্যৎবাণীগুলোকে লিখে রাখে। প্রেরণা সেইখানে নিজের নাম খুঁজে পায় এবং ওদের মুহূর্তগুলো সব লেখা দেখতে পায়। ও হাসতে হাসতে যখন সেগুলো পড়ে যাচ্ছিল তখনই সেইখানে বিক্রম চলে আসে। ও ডায়েরিটাকে কোনোভাবে বিছানার উপরে রেখে দিলে বিক্রম সেইটাকে নিয়ে নিজের কোটের ভিতরে ঢুকিয়ে রেখে দেয়। ওরা খাবার খেতে বসার পর সবাই মিলে অনেক গল্প করে এবং আনন্দ করে। খাবার খাওয়া শেষে বিক্রম প্রেরণাকে নিয়ে বাহিরে চলে আসে। প্রেরণার ঠান্ডা লাগছিল বিধায় বিক্রম ওর শরীর থেকে কোটটাকে খুলে প্রেরণার শরীরের মধ্যে পরিয়ে দেয়। যখন শহরের সব লাইটগুলো জ্বলে ওঠে তখন সেইটা দেখে ওদের কাছে অনেক ভালো লাগে। এক পর্যায়ে গিয়ে দুইজনই দুইজনকে কিছু বলতে চায়। আমাদের প্রেরণার ইচ্ছে ছিল ও বিক্রমকে বলবে ও বিক্রমকে ভালোবাসে, কিন্তু বিক্রম প্রথমেই ওকে বলে আমরা যে ফ্লার্টনশিপে ছিলাম সেইটা তুমি আমার থেকে ভালো খেলেছো, কিন্তু আমি কখনোই আমাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস হতে পারবো না। আমাদের প্রেরণার মন ভেঙে যায়। ও যখন বিক্রমকে আই লাভ ইউ বলার চেষ্টা করে তখনই বিক্রম প্রেরণাকে থামিয়ে দেয় এবং হাত দেখিয়ে বলে আমার হাতের মধ্যে কোনো লাভ লাইন নেই। সেই দিন রাতে প্রেরণা কান্না করতে করতে ওর বাসায় এসে পৌঁছায়। বিক্রমের দেওয়া কোটটাকে খুলে ও ফ্লোরের মধ্যে ফেলে দেয় এবং নিজেকে মেরে ফেলার জন্য বাথ ট্যাবের ভিতরে পানি ভরে সেইখানে ডুবে যাওয়ার চেষ্টা করে। সেই দিন রাতে বিক্রমের বাসায় এসে পৌঁছায় ওর টিচার। অন্যদিকে প্রেরণা যখন পানির নিচে ডুবেছিল তখন হঠাৎ করে প্রেরণার মনে পড়ে যে বিক্রম ওর ডায়েরিটাকে সেই কোটের ভিতরে ঢুকিয়ে রেখেছে এবং কোটটা ওর ঘরের ফ্লোরেই পড়ে আছে। ও গিয়ে সেই কোটের মধ্য থেকে ডায়েরিটাকে খুঁজে বের করে এবং সেই ডায়েরি খুলে পড়া শুরু করে এবং গিয়ে জানতে পারে যে সেইখানে বিক্রমের মৃত্যুর ডেট লেখা ছিল। বিক্রম জানে যে ও খুব দ্রুতই মারা যাবে, যার কারণে ও ওর নিজের লাইফের সাথে কাউকেই জড়াতে ইচ্ছুক ছিল না। অন্যদিকে বিক্রম ওর গুরুর সাথে যখন এইটা নিয়ে তর্ক করতে থাকে যে 99% নয় 100% সত্য আমাদের এই হাতের রেখা, তখন বিক্রমের গুরু বিক্রমকে বলে যে আমি যখন কারো হাতের ভবিষ্যৎ পড়ি তখন আমি 100% সঠিক পড়ি, কিন্তু 99% মানুষই শুধুমাত্র সেইটাকে বিশ্বাস করে নেয়। আর 1% মানুষ থাকে যারা এই পৃথিবীকে পরিচালনা করছে, যারা তাদের নিজেদের ভাগ্য নিজের হাতে লেখে। এবং বিক্রমের গুরু যখন বিক্রমের হাত পড়তে চায় তখন বিক্রমের হাত পড়ার পর বিক্রমের গুরু ওর মৃত্যুর তারিখ জানতে পেরে নিজেও অবাক হয়ে যায়। প্রেরণা যখন জানতে পারে যে বিক্রম সমুদ্রের নিচে ডুবে মারা যাবে তখন প্রেরণা একেবারেই নিস্তব্ধ হয়ে যায়। তখনই প্রেরণার রুমের মধ্যে চলে আসে ওর পুরো পরিবার এবং প্রেরণার আঙ্কেল এসে প্রেরণাকে জানায় যে তোমার রোগের চিকিৎসা খুঁজে পাওয়া গেছে এবং আমরা আর 3 দিনের মধ্যেই তোমার চিকিৎসা শুরু করতে যাচ্ছি। বিক্রম যা বলেছে সেইটা সঠিক হলো, তুমি বাঁচবে। তখন আমাদের প্রেরণার মন ভেঙে যায় এবং ও বিছানায় পড়ে যায়। ও আরও বুঝতে পারে যে অবশ্যই বিক্রম ওর মৃত্যুর তারিখে মারা যাবে। পরের দিন বিক্রম প্রেরণার সাথে দেখা করার জন্য সেই হাসপাতালের ক্যান্টিনে এসে পৌঁছালে সবাই মিলে ওকে ঠেকিয়ে ফেলে এবং বলে আমরা তোমাকে ভিতরে যেতে দেব না। তখন বিক্রম বলে আমি জাস্ট ছোট একটা গিফট দিতে এসেছি। কিছুক্ষণের মধ্যেই প্রেরণা সেইখানে এসে পৌঁছায় এবং সেই হেয়ার ক্লিপটাকে নিয়ে নিজের মাথার মধ্যে পরে নেয়। এটা সেই হেয়ার ক্লিপ যেটা ওর পছন্দ হয়েছিল, কিন্তু ও কিনে নেওয়ার আগেই অন্য কেউ সেইটাকে নিয়ে গিয়েছিল। সেই দিন বিক্রম ওর থেকে বিদায় নেওয়ার চেষ্টা করলে ও বিক্রমকে একটি গিফট দেয়, যেই গিফটের ভিতরে বিক্রমের সেই ডায়েরিটি ছিল এবং ও সেই ডায়েরির ভিতরে কিছু কথা লিখে দিয়েছে। সেই দিন রাতে ওরা নাচ গান করার পর প্রথমবারের মতো একজন আরেকজনের বুকে রাত কাটায়। ওরা দুইজন দুইজনকে জড়িয়ে ধরে সেই দিন রাতে অনেক কান্না করেছে, কারণ ওরা দুইজনই জানতো যে দুইজন দুইজনকে হারিয়ে ফেলতে চলেছে। পরের দিন সকালবেলা প্রেরণাকে না বলেই বিক্রম সেইখান থেকে বের হয়ে চলে যায়। বিক্রম ওর যাত্রাপথে সেই গিফট খুলে সেইখানে ওর ডায়েরিটি পায়, যেই ডায়েরিতে লেখা ছিল যে এইটা যেন ও 26 তারিখে খোলে, এর আগে না খোলে। আমাদের বিক্রম লন্ডনে চলে গেছে এবং প্রেরণা ওর জন্য প্রতিদিন মন খারাপ করে কান্না করতে থাকে। এরকমই একদিন রাস্তায় হাঁটতে সময় বিক্রম দেখা পায় সেই মেয়েটির, যেই মেয়েটির ভবিষ্যৎবাণী ও ট্রেনের মধ্যে বসে করেছিল। সেই দিনের সেই ট্রেন অ্যাক্সিডেন্টে মেয়েটি ওর হাত হারিয়ে ফেলেছে, কিন্তু এখনো ও বেঁচে আছে। ওরা যখন দুইজন কথা বলা শুরু করে তখন মেয়েটি বলে যে আপনি যেই দিন আমার হাত দেখেছিলেন সেই দিন আমি আমার বাবাকে হারিয়েছি। আজ আমার হাত নেই, আপনি কি আজকে আমার ভবিষ্যৎ বলতে পারবেন? আপনার কি মনে হয় পৃথিবীতে যেই মানুষদের হাত নেই তাদের কি ভবিষ্যৎ হয় না? আমার হাত নেই মানে আমার ভবিষ্যৎ আমি এখন নিজে লিখব। এবং ওকে এই কথা বলার পর সেইখান থেকে চলে যায়। অন্যদিকে প্রেরণা বাঁচার একেবারে সব আশা ছেড়ে দিয়েছে। যখন বিক্রমের মৃত্যুর দিন চলে আসে তখন বিক্রম ওর বন্ধু এবং ওর মায়ের কাছ থেকে একেবারে বিদায় নেয়, কিন্তু এইটা বলে না ও কোথায় যাচ্ছে। ও
ওর যখন মন একেবারে খারাপ হয়ে যায় এবং ও ওর হাত থেকে ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিলে সেই ব্যাগের মধ্য থেকে ডায়েরিটা বের হয়ে আসে। ও ডায়েরি খুলে সেইখানে বসে পড়া শুরু করে এবং জানতে পারে সেইখানে প্রেরণা লিখে দিয়েছে যে আমি জানি তুমি বাঁচবে না, তুমি মারা যাবে। তোমার মৃত্যুর ডেট লেখা ছিল, আমি সেইটা পড়ে ফেলেছি। যদি আমি তোমাকে না পাই তাহলে আমি নিজের জীবনটাও নিজে দিয়ে দেব। তোমাকে ছাড়া আমি বেঁচে থেকে কি করব? কেউ জিজ্ঞাসা করলে বলবে যে প্রেরণা ভালোবাসায় জীবন দিয়ে দিয়েছে। অন্যদিকে প্রেরণা নিজের জীবন দেওয়ার জন্য গাড়ি চালিয়ে যখন পাহাড়ের মধ্য থেকে পড়ে যাবে তখনই একটি ট্রাক এসে ওর গাড়িকে আঘাত করে বসে। প্রেরণা সেইখানে গুরুতরভাবে আহত হয়। বিক্রমের হাত থেকে ডায়েরিটা একেবারে পড়ে যায় এবং ও খুব দ্রুত সেই শহরের একটি টেলিফোন বুথ থেকে হাসপাতালে ফোন করে। প্রেরণার আঙ্কেল ফোন ধরার পর বিক্রমকে বলে, আমি তোমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, তুমি কোথায়? প্রেরণার অবস্থা একেবারেই ভালো না, ও বাঁচার সব আশা ছেড়ে দিয়েছে। তখনই বিক্রম বলে, আমি প্রেরণার সাথে কথা বলতে চাই। প্রেরণার আঙ্কেল হাসপাতালের ইন্টারকমের মাধ্যমে সেই ফোন কলটাকে লাইভ করে দেয়। প্রেরণার কথা বলার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু প্রেরণা বিক্রমের কথা শুনছিল। বিক্রম প্রেরণার নাম ধরে ডাকার সাথে সাথেই প্রেরণার হাত প্রথমবারের মতো নড়ে ওঠে। বিক্রম যখন প্রেরণাকে বলে আই লাভ ইউ, তখন প্রেরণার পুরো শরীর নড়ে ওঠে। বিক্রম বলতে থাকে, আমি তোমার সাথে বাঁচতে চাই। তুমি যদি আমার জন্য মরতে পারো তাহলে আমি তোমার জন্য কেন বাঁচতে পারবো না? আমি আসছি তোমার জন্য, আমাকে পৃথিবীর কোনো শক্তিই ঠেকাতে পারবে না। তোমাকে বাঁচতে হবে, আমার জন্য বাঁচতে হবে। এবং বিক্রম লন্ডন থেকে রোমে পৌঁছানোর জন্য এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করে। সেই শহরে থাকা ট্যাক্সি ক্যাবগুলো ওকে জানায় যে রোমে যাওয়ার সব রাস্তা বন্ধ। ওয়েদার খারাপ থাকার জন্য বিমানের রাস্তা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তাঘাটে অনেক জ্যাম লেগে আছে। তখন বিক্রম বুঝতে পারে ওর যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে সমুদ্রপথ। ও যখন একটি বন্দরে এসে পৌঁছায় তখন সেই বন্দরের সর্বশেষ জাহাজটি যখন চলে যাচ্ছিল ও লাফ দিয়ে সেই জাহাজের মধ্যে চলে আসে। সেই জাহাজে আসার পর সেই হাসপাতালের পরিচিত লোকটাকে সে খুঁজে পায়। ওই লোকটা এই জাহাজেরই নাবিক। নাবিক তখন বিক্রমকে জাহাজের ভিতরে নিয়ে যায় এবং ওকে রোমে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওদের যাত্রাপথেই ওয়েদার আরো খারাপ হয়ে আসে এবং ওদের দিকে বিশাল বড় একটা সুনামি এগিয়ে আসতে থাকে। সেই সুনামি এসে জাহাজকে একের পর এক আঘাত করতে থাকে এবং ওদের জাহাজ এক পর্যায়ে গিয়ে ডোবা শুরু করে। সবাই মিলে ছোট এসকেপ পডে করে পালানোর চেষ্টা করলে পানির এক একটা স্রোত এসে এক একজনকে এক এক দিকে ভাসিয়ে নেওয়া শুরু করে। সেই জাহাজের মধ্যে থাকা ক্রেটগুলো চারিদিক থেকে গড়াগড়ি খাওয়া শুরু করে। আমাদের বিক্রম নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই শুরু করে। ও একের পর এক চেষ্টা করে গেলেও এক পর্যায়ে গিয়ে পুরো জাহাজটা পানির নিচে ডোবা শুরু করে। জাহাজটি যখন পুরো দাঁড়িয়ে পড়ে তখন বিক্রম জাহাজের একেবারে উপরে উঠে আসে এবং ফ্লেয়ার গান ছুঁড়ে সেইখানে দাঁড়িয়ে থাকে। জাহাজটা পুরো ডুবে যাওয়ার পর আমাদের বিক্রমও পানির নিচে ডুবে যায় এবং যেই বক্সগুলো পানির উপরে ভেসে উঠছিল সেই রকম একটি বক্সের মাধ্যমে ও পানির উপরে ভেসে ওঠে। সেইখানে ভেসে ওঠা একটি বক্সের দড়ির সাথে ও নিজের হাতটাকে পুরোপুরি বেঁধে ফেলে এবং অন্য দিক থেকে সুনামির অনেক বড় একটি ওয়েভ ওর দিকে এগিয়ে আসা শুরু করে। পরের দিন সকালবেলা একটি সাকসেসফুল অপারেশনের পর প্রেরণা সেই অপারেশন রুম থেকে বের হয়ে আসার পর দেখতে পায় রক্তাক্ত শরীরে সেই হাসপাতালের ভিতরে ঢুকে এসেছে বিক্রম। বিক্রম প্রেরণাকে দেখতে পাওয়ার পর কেঁদে দেয় এবং সেইখানে এক জায়গায় গিয়ে বসে পড়ে। প্রেরণাকে যখন ওর সামনে এনে রেখে দেওয়া হয় তখন বিক্রম একটি গোলাপ ফুল বের করে প্রেরণাকে দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সাথে পুরো লাইফ স্পেন্ড করতে চাই। আর আমি এমন কেউ না যে তোমাকে ভালোবেসে জীবন দিয়ে দেব। দুইজন হাসতে হাসতে কেঁদে দেয় আনন্দে এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।